নমস্কার, খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। একদিনের বিচারক, নারী দিবসের ক্ষমতায়নে চেয়ারে টোটো চালক। এদিকে উন্নয়নের স্বার্থে আদিবাসীরা চরকা তুলে নিয়েছে, দেউচার প্রসঙ্গে অনুব্রত। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নার ঘোষণা। দৃষ্টিশক্তি হারান শৈশবে, ডাক্তাররা বলেছিলেন না পড়তে, তারপরেও অনলাইনের অধ্যাপনা করেছে মৈশ্রী বিশিষ্ট। শ্রমজীবী আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার রাস্তায় মীনাক্ষীরা। এদিকে যাদবপুর কাণ্ডে সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ, সন্ধ্যায় হাজিরা। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। একদিনের জন্য বিচারকের আসনে বসলেন মহিলা টোটো চালক রাধারানী দাস। লোক আদালতে নিষ্পত্তি হওয়ায় শতাধিক মামলার কাগজে সই করলেন তিনি। সাধারণত মানুষের বিশেষ ধরনের আইনি পরিষেবা দেওয়ার জন্য বসলেন তিনি লোক আদালতে। টোটোর হ্যান্ডেল ছেড়ে পেন ধরতে প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও পরে তিনি স্বস্তিতে ফিরে আসেন। আন্তর্জাতিক নারী দিবসে এই দৃশ্য দেখলেন বহু মানুষ। নারীদের যোগ্য মর্যাদা দেওয়ার খুশি মহিলারা, আইনজীবীরাও। রাধারানী দাস বলেন, অভিজ্ঞতা নেই, প্রথমে ভয় লাগছিল, এখন খুবই ভালো লাগছে। মদ্যপ স্বামী সংসার চালাতে গিয়ে ধার দেনায় ডুবে যান, দুবেলা খাবার জুটছিল না। সংসারের ভার নিতে টোটো চালাতে শুরু করেন বহরমপুরের কান্তিনগর এলাকার রাধারানী দাস। একমাত্র ছেলেকে একটি দোকানের কাজে লাগিয়ে দিয়েছেন তিনি। ছেলে আর রাধারানীর টাকায় এখন সংসার ভালোইভাবে চলে। সেই টোটো চালক রাধারানী দাস শনিবার বহরমপুর লোক আদালতের বিচারকের আসনে বসার ডাক পায় অভিভূত। শনিবার লোক আদালতে বসেছিলেন তিনি। সাধারণত মানুষকে পরিষেবা দিতে মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য এই পরিষেবা চালু করা হয়েছে। আদালতে নিষ্পত্তি হয়নি এমনই কয়েকশো মামলা এই দিন লোক আদালতে জমা হয়। সিংহবাগ মামলায় দ্রুত নিষ্পত্তি হয়। বিচারক আসনে বসে নিরাপত্তায় নিষ্পত্তি হওয়ায় মামলার কাগজে সই করলেন রাধারানী দাস। বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদ জেলার মানুষ আজ এক নতুন চমক দেখল। আন্তর্জাতিক নারী দিবসের দিন মামলায় টোটো চালক হলেন বিচারক। আদিবাসীরা চরকা পুঁতে দিয়েছে, কিন্তু উন্নয়নের স্বার্থে তুলে নিয়েছে দেউচা পাচামির কয়লা খনির বিক্ষোভ প্রসঙ্গে বললেন অনুব্রত মণ্ডল। এই দিন বোলপুরে দলীয় কার্যালয়ে বীরভূম জেলার বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করেছেন তিনি। 5ই মার্চ দেউচা পাচামির কয়লা খনিতে খনন কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় আদিবাসীরা। এমনকি আদিবাসী সম্প্রদায়ের প্রতিবাদের রীতি অনুযায়ী সেখানে চরকা পুঁতে দেওয়া হয়েছিল, অর্থাৎ জল, জঙ্গল, জমির অধিকার তারা ছাড়বে না। খনন কাজ বন্ধ করে প্রশাসনিক লোকজনে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে 6 মার্চ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় সেই স্থানে। প্রশাসনের সঙ্গে দফায় দফায় আদিবাসীদের নেতাদের আলোচনা হয়। এরপরে আদিবাসী মানুষজন চরকা তুলে নেন। তারপরে 8ই মার্চ থেকে ফের খনন কাজ শুরু হয়, যদিও এখনো দেউচা বন্ধ হয়নি ইন্টারনেট পরিষেবা। এই সঙ্গে এই দিন তৃণমূল বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, একটা ভালো শিল্পকে নষ্ট করে দিয়ে কোনো লাভ আছে? ওইখানে 50,000 টাকা বিঘের জমি ছিল, এখন 13 লক্ষ টাকা বিঘের দাম দেওয়া হবে। ওরা আদিবাসীরা চরকা পুঁতেছিল, উন্নয়নের স্বার্থে ওরাই তুলে নিয়েছে। বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার বৃহত্তম কয়লা খনি বীরভূমের দেউচা পাচামি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী প্রস্তাবিত সেই কয়লা খনির খনন কাজ শুরু হয়েছে, কিন্তু প্রথম থেকেই খনির জন্য জমি দিতে নারাজ ছিল আদিবাসীরা। জল, জঙ্গল, জমি ছাড়াই আপত্তি জানিয়েছেন তারা, কারণ এই কয়লা খনির জন্য 3,400 একর জমি অধিগ্রহণ করতে হবে। সেই জমিতে রয়েছে প্রায় 20টি গ্রাম, যার মধ্যে একাধিক আদিবাসী। আগামী 13ই মার্চ দিল্লির যন্তর মন্তরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেই আন্দোলনের সংহতি জানিয়ে কলকাতায় ধর্ণা মঞ্চ তৈরি করা হবে। শনিবার পশ্চিমবঙ্গের মুসলিম সংগঠনগুলি যৌথ সাংবাদিক সম্মেলন করে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। আগামী 10ই মার্চ দুপুর 12টা থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চ তৈরির ঘোষণা করেছেন। মুসলিম সংগঠনগুলির বক্তব্য, ওয়াকফ সংশোধনের বিল পাশ করিয়ে মুসলিমদের বঞ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার।
তাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের সমস্ত ধর্মীয় এবং সামাজিক সংগঠন, সকল ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল এবং সুশীল নাগরিকদের সামনে তাদের ন্যায্য দাবি তুলে ধরতে দিল্লি সহ বিভিন্ন রাজ্যে আন্দোলনের ডাক দিয়েছেন। কলকাতায় এই ধর্ণা মঞ্চ থেকে সেই আন্দোলনের সূচনা হবে। এই দিনের সাংবাদিক বৈঠকের নেতৃত্বের দাবি, ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটি জেপিসি প্রায় 5 কোটি মুসলিমের ইমেল মারফত মতামত পাঠানো হয়েছে। এছাড়াও মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং দেশের প্রধান মুসলিম সংগঠনগুলি ওয়াকফ সংশোধনী বিলের বিপক্ষে যুক্তি প্রমাণ ভিত্তিক বিস্তারিত দলিল জমা দেওয়ার পরও কেন্দ্রীয় সরকার কোনো তায়াক্কা না করে বিলটি লোকসভায় পেশ করতে চেয়েছেন। তাদের যুক্তি, দেশের ওয়াকফ বোর্ডই একমাত্র নয় যা বিশেষ আইনি মর্যাদা রয়েছে, বরং অন্যান্য ধর্মীয় স্বশাসিত বোর্ডগুলিরই একই রকম বিধান রয়েছে। যদি অন্য ধর্মীয় বোর্ডগুলি তাদের স্বশাসিত মর্যাদা বজায় থাকে এবং শুধুমাত্র সেই ধর্মাবলীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে ওয়াকফ বোর্ডের ক্ষমতায় খর্ব করার স্পষ্টভাবে সংবিধান 14 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করা হবে। গণতান্ত্রিক দেশগুলি কোনো আইন বা বিল উপস্থাপনের আগে সংশ্লিষ্ট সম্প্রদায় বা জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা করা হয়, কিন্তু অভিযোগ বর্তমানে সরকার মনোভাব প্রথম থেকেই স্বৈরাচারী। আগেও কৃষি আইন সংসদের পাশ করা হয়েছিল, কিন্তু কৃষকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। কৃষকদের সংগঠিত আন্দোলন শেষ পর্যন্ত সরকারের পিছু হটতে বাধ্য করেছিল। মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে সাংবাদিক বৈঠকের দাবি, ইউপিএ সরকার আমলে মুসলিম নেতৃত্ব যুক্তিপূর্ণ মতামত ও পরামর্শ গ্রহণের পরে ওয়াকফ আইনের পরিবর্তন আনা হয়েছে, কিন্তু এইসব সংসদের বিল উপস্থাপনের আগে মুসলিম নেতৃত্বের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। বিলটি সংসদের উপস্থাপিত হলে বিরোধী দলের তীব্র সমালোচনার মুখে 31 সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি জেপিসি গঠন করা হয়, কিন্তু এই কমিটিতে শাসক দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় কমিটির বিলকে আরও শক্তিশালী করে তোলার কাজে করেছেন এবং কোনো বাস্তব সমাধান খুঁজে বের করেনি। সেই কমিটি মুসলমানদের সুস্পষ্ট এবং যুক্তিসম্মত মতামত প্রত্যাখ্যান করেছে। এমনকি বিরোধী দলের সদস্যদের প্রস্তাবিত 44টি সংশোধনী বিলও তৈরি করা হয়েছে। হেলেন কেলারের জীবনী আমাদের কারোরই অজানা নেই, তবে আজ ইটিভি ভারত বলবে এক হেলেন কেলারের গল্প। জীবন চলার পথে প্রতিকূলতা যার সঙ্গী, কিন্তু সমস্ত প্রতিকূলতাকে পায়ে বৃত করে মৌশ্রী জীবনের রাজপথে রানীর মতো হেঁটে চলেছেন। এই গল্প মৌশ্রী বিশিষ্ট আদম্য জেদের এবং সাফল্যের আড়ালে যন্ত্রণাময় দিনগুলির কথা। নিজেকে সুন্দর করে রাখা, নিজের হাতে নিপুণভাবে ঘর সাজানো কিংবা অবসর সময়ে লেখালেখি করা, দৃষ্টিশক্তি না থাকলেও তার কোনো দিন তাকে দমাতে পারেনি। দেখলে কার বলার সাধ্য আছে যে 2 চোখে মাত্র 6 বছর বয়সে নেমে আসে ঘোর অন্ধকার। জীবনের প্রথম 6টা বছর আর 5টা শিশির মতো হেসে খেলে বড় হয়েছিল মৌশ্রী, কিন্তু 6 বছর বয়সে চোখে এক বিরল রোগ রেটিনেসিস পিগমেন্টেশিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ধীরে ধীরে অন্ধকার নেমে আসে তার 2টি চোখে। যদিও এখন কিছুটা হালকা মেজাজেই মৌশ্রী বলেন, বহু নামজাদা চক্ষু রোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছিল। সবাই এক কথায় জানিয়ে দিয়েছিলেন, চোখের আলো কোনোদিন ফিরে আসবে না, তাই এই মেয়ের আর পড়াশোনা হবে না। কিন্তু চিকিৎসকদের চিকিৎসা করে দেওয়া এবং ভবিষ্যৎবাণী মানতে রাজি ছিলেন না আমার বাবা। তাই বাবা মায়ের চেষ্টা, আমার আদম্য ইচ্ছাশক্তি আমাকে আজ প্রতিষ্ঠিত করেছে। আজ শুধু নারী দিবস নয়, আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। এর নেপথ্যে রয়েছে মহিলাদের মর্যাদার দাবিতে বেঁচে থাকার আন্দোলন। তাই শনিবার মর্যাদাপূর্ণ জীবনের অধিকারের আদায়ে পথে নামে বামপন্থী মহিলা সংগঠনগুলি। এই মিছিলের অন্যতম দাবি ছিল আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার সুবিচার। এই দিন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে সারা ভারতে গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিমবঙ্গের মহিলা সমিতি, নিখিলবঙ্গ মহিলা সমিতি, শ্রমজীবী মহিলা সমিতি, আকাশ কর্মী এবং আইসিডিএস কর্মীদের সংগঠন সহ বিভিন্ন ধরনের নারী সংগঠন শিয়ালদা বিভাগের বাজারের সামনে থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত একটি প্রতিবাদের মিছিল করেছিলেন। সিপিআইএম এর যুব নেত্রী ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, আন্তর্জাতিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আজ সারা দেশে। নারীদের সেই অধিকার রক্ষার লড়াই চলছে আজ। যোগ্যতার অনুসারে কর্মক্ষেত্র নিয়োগের অধিকার, শ্রমের ভিত্তিতে সমবেতনের অধিকার, গৃহবধূদের শ্রমের মূল্য সুনিশ্চিত করা, তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক সম্মান, সর্বোপরি সমস্ত
প্রত্যন্তিক লিঙ্গের মানুষদের এবং মহিলাদের লিঙ্গগত সাম্যের অধিকার সুনিশ্চিত করতেই হবে। আরজি করে কাণ্ডে সমস্ত নারী নির্যাতনের যতক্ষণ না বিচার মিলছে ততক্ষণ এই আন্দোলন চলতেই থাকবে। আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস প্রসঙ্গে তিনি বলেন, আজকের দিনটি বহু লড়াই আন্দোলনের ফসল। আমরা ইতিহাসকে উদযাপন বা স্মরণ করি তখনই যখন সেই ঐতিহাসটা আমাদের কিছু অধিকার অর্জন করিয়ে দেয়। আজকের দিন রাস্তায় নামার অর্থ একটা ইতিহাস তৈরি করার দায়িত্ব কাঁধে নেওয়া। পশ্চিমবঙ্গের মা বোনেরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে। আরজি করে যা ঘটেছে তাদের দোষীদের রাস্তায় টেনে নামতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে। আমরা বিচার চাই, না হলে এই আন্দোলন আমরা থামাবো না। যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনায় এবার এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য তলব করল যাদবপুর থানার পুলিশ। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওয়েব কুমার একটি সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর গাড়ি ধরে বিক্ষোভ করেন এখানকার ছাত্রছাত্রীরা। পাশাপাশি তার গাড়ি ঢাকায় একজন ছাত্র আহত হয়েছিল বলে জানা যায়। ছাত্রের আহত থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করার মতো ঘটনা ঘটে যাদবপুর ক্যাম্পাসে। আর সেই দিন ঘটনায় সৃজন ভট্টাচার্যর কাছে কি ভিডিও এবং ছবি রয়েছে তা জানার জন্য আজ সন্ধ্যে 6টা নাগাদ তাকে যাদবপুর থানার পুলিশ তলব করেছে। সেই দিন যাদবপুর ক্যাম্পাসে কি হয়েছিল এবং সৃজন ভট্টাচার্যের কাছে ঠিক কি তথ্য রয়েছে তা জানার জন্য তাকে তলব করা হয়েছে, লালবাজার সূত্রে খবর। এই বিষয়ে প্রথম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একটি উচ্চপদস্থ আধিকারিক বলেন, এই ঘটনায় যে সকল অভিযোগ দায়ের করা হয়েছে সেই সকল বিষয়ে তদন্তের জন্যই তাকে তলব করা হয়েছে। যদিও এই বিষয়ে এসএফআই সৃজন ভট্টাচার্য বলেন, আমাকে গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পাঠানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে আমার কাছে যা ছবি এবং ভিডিও ফুটেজ আছে সেই সব নিয়ে তদন্তের স্বার্থে আসতে বলা হয়েছে। আমি আজ সন্ধ্যে 6টায় যাদবপুর থানায় যাব। ইতিমধ্যে যাদবপুর থানার পুলিশ সৃজনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে গত শনিবার যে ঘটনা ঘটেছে তার জন্য স্থানীয় থানার একাধিক অভিযোগ উঠেছে।